আমন্ত্রণ এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবতা। আর এই আলোচনায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। আমার সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। সারোয়ার ভাই, আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। সবসময় আমরা দেখি যে রাজনীতিতে বলা হয় যে প্রতিশ্রুতির বরখেলাপ করে সবাই। এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল। বিএনপি তার অতীতের অনেক অবস্থান থেকে একটু পরিবর্তন করে একটি মানবিক সমাজ গঠনের একটি প্রতিশ্রুতি দিয়েছিল। তারা নির্বাচনী ইশতেহারের দিন ঘোষণায় বলেছিল যে এই ইশতেহার কেবল একটি নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক এবং রাষ্ট্রীয় চুক্তি। নাগরিকের সাথে যে রাষ্ট্রীয় চুক্তি, আপনার কি মনে হয় এই পরবর্তী অর্থাৎ সংসদের প্রথম অধিবেশন শেষ হলো, বিএনপি কি তার সেই চুক্তি রক্ষা করে চলছে? আমি আশাবাদী যে বিএনপি তার চুক্তি যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছে সেটা প্রতিপালন করবে। আর দেখুন, দুই ধরনের স্কুল অফ থট রয়েছে। একটা হলো মেকিয়াভেলিয়ান থিওরি, যেটার আগের ভার্সন ছিল চাণক্য। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় যত রকম সততা, যত রকম চালাকি, বাংলা কথায় যত রকম ধান্দালি, সেগুলো করে ক্ষমতায় থাকার। মেকিয়াভেলি থিওরিতে অত্যন্ত পুরাতন, যে শিয়ালের মতো দ্রুত হতে হবে, আবার সিংহের মতো শক্তিশালী হতে হবে, এই যে বিভিন্ন কথা। আলটিমেটলি আমরা কি দেখলাম যে মেকিয়াভেলিয়ান থিওরি অথবা চাণক্য থিওরি ফেল করে, এটা পাস করে না, অর্থাৎ সাস্টেইন করে না। তাহলে সাস্টেন করে কি? সাস্টেন করে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেই প্রতিশ্রুতি পালন করা। পালন না করতে পারলে যদি কোনো কারণ থাকে, তাহলে অন্তত মানুষের কাছে এটা দেখাতে হবে যে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, সর্বোত্তকরণের চেষ্টা চালিয়েছে। নাগরিকের কাছে যে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে, নির্বাচনের ম্যানিফেস্টো এবং বিভিন্ন সময় যে প্রতিশ্রুতি, সেইটা প্রতিপালন করার তারা চেষ্টা চালিয়েছে। যার জন্য এইটা কোত্থেকে আসছে? আপনি দেখেন মদিনা সনদ। মদিনা সনদে সেই সময় দেখিয়েছে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সিটি স্টেটে কীভাবে শান্তিপূর্ণভাবে সকল ধর্ম, বর্ণ এবং গোত্র, বিভিন্ন কালারের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ শান্তিপূর্ণভাবে সিটি স্টেটে বসবাস করতে পারে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই যে ধারণা প্রতিশ্রুতিশীল রাজনীতি, সেইটা যে সমস্ত ওয়েস্টার্ন ডেমোক্রেটিক কান্ট্রি রয়েছে তারা অক্ষরে অক্ষরে পালন করে, কারণ পালন না করলে সরকারের পতন হয়ে যায়, সেখানে আগাম নির্বাচন হয়। সেই জন্য আমি মনে করি যে বিএনপি পার্টি হিসেবে তারেক সাহেব কিন্তু বারংবার বলছে যে জুলাইয়ের যে প্রতিশ্রুতি সেটা অক্ষর অক্ষরে তারা পালন করবে। কারণ উনি তো লন্ডনে থেকে আসছেন 17 বছর, উনি দেখেছেন যে অ্যাকাউন্টেবল রাজনীতি, প্রতিশ্রুতিশীল রাজনীতি এবং স্বচ্ছ রাজনীতি সে দেখে আসছে, এবং তার প্রচেষ্টার কোনো ঘাটতি দেখছি না। কিন্তু এইটা রাজনীতিটা তো একটা টিমওয়ার্ক। এখন টিমের মনে করেন যে 11 জন ভালো কিন্তু 2-3 জন খারাপ, ওই 2-3 জনই কিন্তু পুরো শোটাকে নষ্ট করতে পারে। সেইটাকে নিয়ন্ত্রণ করা, দুষ্ট লোকদেরকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ টপ লিডারশিপের জন্য। তো আমি মনে করি যে এখন সরকার প্রধান হিসেবে সমস্ত ইন্টেলিজেন্স হেড তারা তাকে রিপোর্ট করে। ওনার উচিত হবে যে ন্যাচারাল রিপোর্টিং, ইন্টেলিজেন্সের ন্যাচারাল রিপোর্টিং কি, যে ইন্টেলিজেন্সের একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশে বিশেষ করে, যে সরকার যে কথাটা শুনতে চায় কথাটা ওইভাবে প্লেস করা হয়। এতে করে ন্যাচারাল ইন্টেলিজেন্স যেটা, সেইটা ফিডব্যাক দেওয়া হয় না। হ্যাঁ, এরকম। কিন্তু উন্নত দেশে হয় কি, কাউন্টার ইন্টেলিজেন্সের পার্সোনাল পারসেপশন থাকে, সব কিছু মিলিয়ে জন আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে হয়। জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে সেই রাজনীতি বেশি দিন সাফল্যমণ্ডিত হয় না। যার জন্য হয় কি, বাংলাদেশে এখন পর্যন্ত দেখেন যে 6 বার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। সো এ থেকে শিক্ষাটা কি, যে আপনি জন আকাঙ্ক্ষা ধারণ করবেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন দেবেন এবং পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে। তাহলে গণতন্ত্র সাস্টেন করবে, উন্নয়ন সাস্টেন করবে। আর না হলে হবে কি, শুধু যদি প্রতিশ্রুতিশীল রাজনীতি যদি রক্ষা করা না হয়, তাহলে সেটা তো দলের জন্য খারাপ হয় না, সেটা কিন্তু দেশ এবং জনগণের জন্য
একটা খারাপ অবস্থা বয়ে আনে। স্যার, আপনি একটা জুলাইয়ের দেশ কি জি, আপনি একটা দেশ কি বারবার এরকম পরিস্থিতি যাবে? সেইটাই এখন আমাদের সেটি সামনে। একটি প্রশ্ন। আপনি জুলাইয়ের কথা বলেছেন। জুলাই আপনি জানেন যে সবচেয়ে বড় একটা অঙ্গীকার ছিল যে ফ্যাসিবাদী প্রথার বিলোপ। বিশেষ করে বিরোধী দল জামাত ইসলাম সহ এনসিপি যারা আছে তারা এরই মধ্যে অভিযোগ করেছে যে বিএনপি আসলে সেই জায়গা থেকে সরে এসেছে, প্রতারণা করেছে, ধরনের নানা অভিযোগ এসেছে এরই মধ্যে। কিন্তু বিএনপি বলছে অক্ষর অক্ষরে পালন করবে। আসলে এখানে কি দৃষ্টিভঙ্গির তফাৎ, নাকি এখানেও রাজনৈতিক কোনো কৌশল ছলচাতুরি কাজ করছে? দেখুন, সরকার চালাতে গেলে সেখানে অনেক সমালোচনা হবে। সেই সমালোচনাগুলো সরকারকে মেনে নিতে হয়। হ্যাঁ, আপনি জানেন যে এইরকম সমালোচনা হয়। আমেরিকান যদি উদাহরণ দিই, ট্রাম্পের আগের টার্মে তার নেকেড স্ট্যাচু করে ওপেন রাস্তায় সেখানে সবাই কিক করেছে, সেখানে কিন্তু পুলিশ তাদের কিছু বলেনি। এটা তো একটা সমালোচনা। হোয়াইট হাউসের সামনে একটা ছাতি অন করে একজন প্রোটেস্টার সে 2 ঘন্টা ধরে গালাগালিজ করলো, কেউ কিছু নয়। পুলিশ দেখেন যখন টায়ার্ড হয়ে গেছে, পুলিশ বলল, ক্যান আই অফার ইউ কাপ অফ কফি? বলে নো থ্যাংক ইউ। এটা করে ছাতিটা ঘুটিয়ে এসে চলে গেল। দ্যাট ইজ দেয়ার লেভেল অফ টলারেন্স। তো সরকার পরিচালনা করলে ডেফিনেটলি অনেক সমালোচনা সহ্য করতে হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি প্রতিশ্রুতি রক্ষা করেছেন কিনা, আপনার কাজ সেইটা জনগণ কিন্তু আপনার পরীক্ষা করবে, নিরীক্ষা করবে, যাচাই বাছাই করবে। চালাকি রাজনীতি সাস্টেন করে না। আপনার সিনসিয়ারিটি দেখাতে হবে, আপনার চেষ্টা দেখাতে হবে। জুলাই সনদ নিয়ে আসলে কোনো চালাকি আছে কিনা আমার জানতে চাওয়া এইটা সেটি। আমার মনে হয় না, কারণ সরকারের একটা পরিকল্পনা তো থাকে। তারা যেহেতু বারবার বলা হচ্ছে সর্বোচ্চ জায়গা থেকে জুলাইয়ের প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে। অ্যাপারেন্টলি যে অর্ডিন্যান্সগুলো যেটা বাতিল হয়েছে করেনি অথবা গণভোটের আমি মনে করি বিএনপির এইটা বোঝার যথেষ্ট সময় হয়েছে, অথবা তারা এটা বুঝে যে এই জন আকাঙ্ক্ষার বাইরে গেলে কি রেজাল্ট হতে পারে। আর যদি এইটার বাইরে যায়, মানুষের কাছে যদি এই ধারণা ক্রমান্বয়ে এই ধারণা সৃষ্টি হয় যে তারা আসলে এই চালাকির রাজনীতি করছে, সেটা তাদের জন্য খারাপ হবে, ভালো কিছু বয়ে আনবে না। সারোয়ার হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। মনিরা শারমিন, আপনি শুনছিলেন যে জন আকাঙ্ক্ষার বাইরে গেলে আসলে ভালো কিছু আর আসে না, অপেক্ষা করে না। আপনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের যেমন প্রতিনিধিত্ব করেন, তেমনি আমি আপনার কাছে জানতে চাওয়া যে ফ্যাসিবাদী প্রথা বিলোপের যে অঙ্গীকার আপনারা করেছিলেন, সেখানে আসলে এনসিপির সেই ভয়েসটা আসলে কতটা উচ্চ পর্যায়ে পৌঁছেছে, বা এখনকার সরকার, বিরোধী দল সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে বিএনপিকে আপনারা সেই পথে নিয়ে আসতে পেরেছেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক ভাইকে শুভেচ্ছা। দেখেন, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিলোপের কথা এই গণ অভ্যুত্থানের মধ্যে থেকে বলেছিলাম, সেটি তো আসলে পরবর্তীতে আমরা এই 5 আগস্ট পরবর্তী সময় দেখলাম যে সেটা আসলে আমরা চাচ্ছি, ব্যবস্থার বিলোপটা যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে না। কারণ ধরেন একটা খেলার মাঠ, সেই খেলার মাঠে আপনি আমাদের নামিয়ে দিয়েছেন যে তোমরা তো নতুন একটা সংস্কৃতি চাও, রাজনৈতিক সংস্কৃতি বলেন এবং পুরো এই কাঠামোগত যে সংস্কারটা, এটা তোমরা চাও, তোমরা মাঠে নামো, আমাদের মধ্যে সেই নতুন ওরিয়েন্টেশনটা। কিন্তু আমরা যে দেখলাম যে খেলার মাঠে অন্যান্য যারা প্লেয়ার আছে এবং খেলার মাঠটা যেরকম, সেটা হচ্ছে ওই প্লেয়ারদের খেলার মতো করেই বানানো, এবং তারা চায় ওই খেলার মাঠে কোনো ধরনের সংস্কার না আসুক। সুতরাং যখন আপনি সংস্কারের কথা বলবেন এবং যখন বলবেন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, তখন কিন্তু অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও কিন্তু এটার সাথে অ্যালাইন ফিল করতে হবে যে হ্যাঁ, আমরা এই কাঠামোগত যে সংস্কারগুলো সেগুলো চাই। হ্যাঁ, কিন্তু আমরা খুবই হতাশাজনক হলেও সত্য যে আমরা দেখলাম যে খুব বেশি দিন আগেকার ইশতেহার না, বা খুব বেশি দিন আগেকার কথা না, আমরা দেখলাম যে এই সরকার গঠনের তারা 1 মাস আগেই যেই কথাগুলো বলছেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সব মানে মোবাইল মিডিয়ার যুগ, সব কিছু ডকুমেন্টেড। এখন ওনারা যেই কথাগুলো বলছিলেন যে মানে এই গণভোট সংক্রান্ত, গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা করেছেন, ইভেন খোদ প্রধানমন্ত্রী নিজেই কিন্তু গণভোটের পক্ষে প্রচারণা করেছেন। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমরা এই প্রথম যে অধিবেশনের যে প্রথম দিন, সেখানেই সংস্কার পরিষদ যে সভা আছে সেখানে ওনারা শপথ নিলেন না। এখন এই যে প্রথম দিনেই কথার একটা বরখেলাপ,
মানে ইশতেহার তো আমি পরে পরে আসতেছি ইশতেহারের, মানে আমি যদি বলি যে বিএনপির 31 দফা, সেখানেও তারা সংবিধান সংস্কার সভার কথা বলেছে, একটা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে। ইভেন আমি ইশতেহারের কথাও যদি বলি, সেখানেও কিন্তু তারা মানে এই কথাটি বলেছে, কিন্তু কোনোভাবে এই কাঠামোগত সংস্কারে তারা আসলে রাজি না। সুতরাং আমার কাছে মনে হয় যে বিএনপি নিজের ইশতেহার বা নিজের যে 31 দফা বলেন, নিজেদের কমিটমেন্ট নিজেরাই ভঙ্গ করছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইশতেহারের কথা আমি আরও কিছু বলতে পারি। দেখেন যে অধ্যাদেশগুলো নিয়ে ভাই বলছিলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ কিন্তু তারা হচ্ছে বাতিল করেছে। এবং এখানে হচ্ছে আমি যদি বলি বিএনপির ইশতেহারের কথা আমি বলছি, বিএনপির ইশতেহারে কিন্তু তারা বলেছে স্বাধীন পুলিশ কমিশন গঠন করার কথা, কিন্তু সেটা যখন আসলে বাস্তবায়নের কথা আসলো তখন আমরা দেখলাম যে এই অধ্যাদেশটি তারা বাতিল করলো। এবং এই অধ্যাদেশ নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে যে পুলিশদের জন্য আলাদা আবার একটি সচিবালয় হবে, সেটা একটা আলাদা কোনো প্রেশার ক্রিয়েট করবে কিনা, এটা তো অনেক দূরের কথা। আমি একদম সহজ করে যদি বলি, অধ্যাদেশে খুব মিনিমাম একটা জিনিস বলা হয়েছিল যে আইজিপি যে নিয়োগ, সেখানে এই কমিশনটা 3 জনের নাম সুপারিশ করবে, যেটা আবার সরকার মানতে বাধ্য না। আপনি দেখেন, মানে এটা সরকার মানতে বাধ্য না, এই কমিশনটা পুলিশ কমিশন 3 জন সম্ভাব্য আইজিপির নাম সাজেস্ট করবে, যেটা আবার সরকার মানতে বাধ্য না। ওইটার মধ্যে যে কোনো একটা সরকার নিলেও নিতে পারে বা এর বাইরে থেকেও নিতে পারে। এই ন্যূনতম সংস্কারটাও তারা কিন্তু এই অধ্যাদেশটা বাতিল করলো। এখন অধ্যাদেশের মধ্যে অসুবিধা থাকতে পারে, অধিকতর আলোচনা করে সেই সিদ্ধান্ত তারা নিতে পারে, কিন্তু সেটা যদি আইনে পাশ করে এবং তারপরে সংশোধন আনতো, তাহলে অসুবিধা কী ছিল? দেখেন, পলিটিক্স ইজ অল অ্যাবাউট সেন্টিমেন্ট। এখন বিএনপি আসার পরে, তারেক সরকার ক্ষমতায় আসার পরেই তারা আসলে এই যে সংস্কারটা আমরা আসলে চাই নাই, সংস্কারটা আসলে আমরা চাপে পড়ে আমাদের এইখানে তখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করতে হয়েছে, এবং না হলে নির্বাচনটাই বানচাল হয়ে যায় কিনা, এটা তো খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেই সময় আসলে এই সংস্কারের পক্ষে এবং জুলাই সনদে আমাদের সই করতে হয়েছে এটা চাপের মুখে, যে যদি নির্বাচনটা বানচাল হয়ে যায়। তো এই যখন আসলে আমাদের এই সময়ে যে যারা সরকারি দল, তাদের মন্ত্রী এবং তাদের গুরুত্বপূর্ণ যারা মন্ত্রী, তাদের যখন এই ভাষ্য, তখন সাধারণ মানুষ আসলে খুব বিভ্রান্ত যে আসলে মানে তারা কি আসলে আমাদের সাথে প্রতারণা করলো কিনা। এবং এটা যে আসলে সুস্পষ্ট প্রতারণা, কারণ দেখেন, একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা বলছি যে এই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণের রায় এটা অগ্রাহ্য করা মানে এর উপরে তার কোনো রায় নাই। আপনি সংবিধানের কথা বলছেন, তো সংবিধানও তো আসলে যারা, প্রথমত বাংলাদেশের সংবিধান হচ্ছে পাকিস্তানের শাসনতন্ত্র যারা আসলে প্রণয়ন করবে তারা এই সংবিধান করেছে, সেই সংবিধান আবার বাংলাদেশের মানুষও করে নাই, মানে বাংলাদেশের সংবিধান করার জন্য নির্বাচিত প্রতিনিধিরাও করে নাই, সেই আলাপ আমি বাদ দিলাম। কিন্তু যেই সংবিধানও রচিত হয় হচ্ছে জনগণের ভোটে ম্যান্ডেট প্রাপ্ত যারা সংসদ সদস্য, তাদের দিয়ে আলাদা করে একটা গণপরিষদের মাধ্যমে সংবিধান রচিত হয়। কিন্তু আপনি দেখেন, গণভোটটা হচ্ছে একমাত্র জায়গা যেখানে সরাসরি জনগণ নিজে রায় দিয়েছে। তাহলে সেখানে আমরা দেখছি প্রাতিষ্ঠানিক দলীয়করণ জনগণ চায় না, কারণ জনগণ হ্যার পক্ষে, 70% মানুষ হ্যার পক্ষে ভোট দিয়েছে, প্রাতিষ্ঠানিক দলীয়করণ চায় না। কিন্তু আমরা কি দেখলাম? এখানে বরখেলাপ দেখলাম। আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দলীয় লাগবে তাদের। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পুরোপুরিভাবে সফলভাবে তারেক সরকার দলীয়করণ করতে সক্ষম হয়েছে আজকে, সেজন্য আমি ওনাদের অভিনন্দন জানাই। ওনারা আজকে একদমই প্রক্টর থেকে শুরু করে সব ওনাদের দলীয় বসাতে পেরেছে। এবং আমি যদি বলি যে দুদক এবং এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো এখনো হয়নি, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু যিনি ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন, একটা চাপের মুখেই পদত্যাগ করেছেন। এখন এই যে এক ধরনের দলীয়করণ, প্রাতিষ্ঠানিক দলীয়করণ, এটা যদি আসলে হয়, সেখানে কিন্তু আমরা সেই যে ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা তো আসলে আমরা ঠিক করতে পারছি না। এবং ব্যবস্থা ঠিক করতে গেলে যদি আসলে আমরা সবাই মিলে কিন্তু একমত হয়েছিলাম যে আমরা আসলে এই ফ্যাসিবাদী ব্যবস্থার আসলে বিলোপ চাই, কারণ ওই যে একটা অরাজনৈতিক ব্যানার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, তার পেছনে তো সকল রাজনৈতিক দল ছিল। সুতরাং এই যে এখন ক্ষমতায় পেয়ে গেলে বিএনপি আসলে যে মজলুম যে দল, সে দল আসলে চেঞ্জ হয়ে যায় এবং তারা আসলে একটা জালিমের মতো করে আসলে শাসন করতে চায়, এবং সংবিধানটাকে যেই সরকারি আসে তারা তাদের মতো করে একটা রক্ষা কবচ হিসেবে তারা তাদের পক্ষে রাখতে চায়। এই যে প্রবণতা, এটা আসলে আমাদের এই ফ্যাসিবাদী কাঠামোটা মানে ভাঙার জন্য সবচেয়ে বড় বাধা বলে আমি মনে করি। মনিরা শারমিন, আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার সারোয়ার হোসেন, আপনি শুনছিলেন যে মনিরা শারমিন বলছিলেন যে সাংবিধানিক যে বাধা, যে কাঠামো, সেটি আসলে ভাঙতে হবে। পুলিশ কমিশনের কথা তিনি উল্লেখ করেছেন। আপনি জানেন যে পুলিশ সপ্তাহ চলছে, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে রাজনৈতিক অপরাধীর পরিচয় রাজনৈতিক বিবেচনায় না নেওয়ার জন্য তিনি বলেছেন। অনেক ভালো ভালো কথা আমরা শুনলাম। পুলিশ কমিশন, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, আইনি কাঠামো পরিবর্তন, এগুলোর আসলে কোনোটাই কি কাজে আসবে যদি পুলিশ তার মানসিকতা পরিবর্তন না করে, পুলিশের আচরণের যদি পরিবর্তন না হয়?
আপনার কাছে কি মনে হয় যে না, আমাদের পুলিশি ব্যবস্থাটা অত্যন্ত দুর্বল। আমরা ব্যক্তিগতভাবে যেহেতু আমি লিগ্যাল প্র্যাকটিস করি এবং জনগণের অনেক তৃণমূল থেকে শুরু করে সবার সাথে আমার মেশার সুযোগ হয়, ঘুষ একটুও কমে নাই বলতে হবে। প্রথমেই কোনো কিছু যদি কোনো আসামি ধরে অথবা কোনো কিছু তারা থানায় টাকা ছাড়া আসলে কোনো কাজ হয় বলে মনে হয় না। আপনি টাকা, সুশাসনের ইন্ডিকেটর কি? আপনি টাকা দিতে চাবেন, সে ভয়ে টাকা নেবে না, যেটা উন্নত বিশ্ব হয়। সুশাসনের আর একটা ইন্ডিকেটর কি? যে তৃণমূলের একজন লোক সরকারি কোনো অফিসে যেয়ে নির্বিঘ্নে তার নাগরিক অধিকার সে পেতে পারে, সেখানে কেউ ইনে বিনে চাপ সৃষ্টি করে ভুয়ো তথ্য দিয়ে এই কাগজ লাগবে সেই কাগজ লাগবে যাতে ঘুষ না নিতে পারে, ওর আশেপাশে বাংলাদেশ এখন পর্যন্ত যেতে পারে নাই। ঘুষ দুর্নীতি একটু কমে নাই, এটা হলো ফ্যাক্ট। এবং বাংলাদেশে একদম ঘুষ বিপরীত চিত্র দুর্নীতি এটি, জি। কমাবার জন্য সবচেয়ে বড় যে রাষ্ট্রীয় ইনস্ট্রুমেন্ট সেইটা হলো পুলিশ ব্যবস্থা। তো এই যে পুলিশ কমিশনের কথা হলো, পুলিশ কমিশন কি, সেটা মূল ফাংশনটা কি? বিদেশে যেটা করে, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আসবে সেই পুলিশ সেটা তদন্ত করবে না। তদন্ত করবে কে? এই যে পুলিশ কমিশন। সেই পুলিশ কমিশনে কিন্তু ইন্টেলিজেন্স লোক থাকবে, অন্য বাহিনীর লোক থাকবে, সুশীল সমাজেরও প্রতিনিধি থাকতে হয়, যেটা ব্রিটেনে রয়েছে। সো আপনার মনে আছে যে আল জাজিরাতে একটা খবর দেখিয়েছিল যে একজন ইউনিফর্ম পরা পুলিশ গাইবান্ধায় একটা রিমোট গ্রামে আগুন দিচ্ছে একটা বাড়িতে, জঙ্গি নাটক। সাঁওতালদের, হ্যাঁ, জঙ্গি নাটক সাঁওতালপল্লীতে। হ্যাঁ, সেইটা পুলিশ তদন্ত করে, পিবিএ তদন্ত করে বললো যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এই হলো আমাদের পুলিশের তদন্ত। তাহলে এইটা জন আকাঙ্ক্ষার জন্য পুলিশ কমিশন গঠন করা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু এই সরকার বলছে যে তারা এর চেয়ে ভালো কিছু করবে, যাচাই বাছাই, যেমনটি সংবিধান সংশোধন কমিটি করার জন্য তারা উদ্যোগ নিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো আবারও বলি, যদি এই জন আকাঙ্ক্ষার এই রাজনীতি তারা যদি ধারণ না করে, তাহলে কিন্তু ওই যে মানুষ, বাংলাদেশে একটা জিনিস কিন্তু অত্যন্ত পজিটিভ, মানুষ শেষমেশ রাস্তায় নেমে যায়, আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে যায়। এবং একবিংশ শতাব্দীর এই 2026 সালে বাংলাদেশের মানুষ এইটা শিখেছে যে অধিকার কিভাবে আদায় করতে হয়। আগে কিন্তু এমনিতে নেমে যেত, এখন কিন্তু অধিকার আদায় করতে আন্দোলন করতে শিখেছে। এবং এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো সরকার আসছে 1971 সালের পর থেকে সবচেয়ে দুর্বল সরকার ছিল এই ইউনূসের সরকার, সবচেয়ে দুর্বল সরকার। আমি মনে করি এই সরকার একটা ব্রুট মেজরিটি পেলেও অতটা শক্তিশালী নয়। কেন আমি মনে করি যে একটা যদি আন্দোলন দানা বাঁধে, পুলিশ কিন্তু গুলি করবে না, আগের অবস্থানে আর্মিও যাবে কিন্তু না। গুলি করবে না। সো আমি নিশ্চিত যে এইটা কিন্তু এই দলের নীতি নির্দেশকরা বুঝে, এবং এই বুঝে বলে সেটি তো রাজনৈতিক তারেক বিক্ষোভ সাহেব- দমনের ক্ষেত্রে, কিন্তু তারেক সাহেব পুলিশের নিজে অন্য বলছে। অন্য জায়গায় তো কোনো পরিবর্তন হয়নি। তারেক সাহেব সহ নীতি নির্ধারকের অনেকে বলেছে যে আমরা যদি এই আবার যদি রাষ্ট্র স্বৈরতন্ত্রের দিকে যায়, তাহলে কিন্তু আবার ওই আওয়ামী লীগের মতো পরিণত হবে। এই মির্জা ফখরুল সাহেব বলেছেন, নজরুল ইসলাম খান বলেছে, সবাই বলেছে। তো আমি মনে করি যে সংবিধান ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই সংবিধান জনমুখী নয়। এর ভিতরে অনেক জায়গা আছে যেটা সংশোধন করা যোগ্য, সংশোধন করা অত্যন্ত প্রয়োজন। এবং এই সংবিধানই স্বৈরতান্ত্রিকতা সৃষ্টির একটা বড় টুলস। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে নিপীড়িত হয়। এবং এই যে সংস্কার যে কমিশন সাইন করছে না, একটা জিনিস আমি অনেকবার বলছি, আবারও বলি, উচ্চ কক্ষের যে ধারণাটা তারা আলোচনা করেছে যে এইখানে রেশিও আপনার যে ওই যে প্রপোর্শনেট যে রিপ্রেজেন্টেশন হবে, যেটি পিয়ার সম্পূর্ণ উচ্চ কক্ষের সম্পূর্ণ ধারণার উল্টা। উচ্চ কক্ষ পৃথিবীর যে সমস্ত দেশে রয়েছে সম্পূর্ণ ধারণার উল্টা। অর্থাৎ তাহলে হবে কি, এখন আপনি 50 জন এই যে নারী ফিমেল এমপি করেন, তখন ওই উচ্চ কক্ষটা হবে যে যাদেরকে কোনো কিছু দিতে পারেন তাদেরকে প্রোভাইড করেন। উচ্চ কক্ষ গঠিত হয় গুণী, সুশীল, জাতীয় জীবনে বড় ধরনের কন্ট্রিবিউশন, যারা নির্বাচনে হ্যাসেলে যায় না। দিস ইজ এ ব্যালেন্স বিটুইন দ্য লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস। লোয়ার হাউসকে ফাইন টিউনিং করা, মনে করেন এইরকম ব্রুট মেজরিটি যদি হয়, মনে করেন আওয়ামী লীগের সময়
কোনো কোনো নেতা এত বেশি প্রভাবশালী থাকে যা খুশি তাই করতে পারে, যেরকম খুশি সেরকম বিল আনতে পারে। সেইটাকে ফাইন টিউনিং এবং সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য হলো উচ্চকক্ষ, জাতীয় জীবনে যারা বিভিন্ন জায়গা অত্যন্ত স্ট্রংলি জনস্বার্থ এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে, নট ফ্রম দ্য পলিটিক্যাল পার্টি হতে পারে, পলিটিক্যাল পার্টির বাইরে থাকতে হবে, কিন্তু ওই প্রপোর্শনেট না যে আপনি ওইখানে যারে খুশি। তাহলে যারা খুশি তাকে মনোনয়ন যারা দিবে। যারা ব্রুট মেজরিটি মনে করেন উচ্চকক্ষতে তারা ডমিনেট করবে, তাহলে ব্যালেন্সটা হবে করতে হবে না তো ব্যালেন্স। তো তাহলে এইটা এই যে পিয়ার সিস্টেম ইউকেতে যেভাবে মানে যে সমাজের যোগ্য দক্ষ লোক যারা টেস্টেড জনস্বার্থে এবং দেশের সাথে কাজ করবে তারা হলো উচ্চকক্ষ গঠন করবে। তাহলে যদি প্রফেশনেট পলিটিক্যাল পার্টির লোক দিয়ে উচ্চকক্ষ গঠন করা হয় সেটা প্রয়োজন নাই, সেটা জনগণের উপরে আরেকটা বোঝা হয়ে আবির্ভূত হবে। উচ্চকক্ষের ধারণা এখানে সম্পূর্ণ রংলি ইন্টারপ্রেটেড, এটা উচ্চকক্ষ হতেই পারে না। সেই জন্য আমি বলছি যে এই যে কমিশনগুলো, যে গুম কমিশন, আমি মনে করি এটা দরকার ছিল। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য আলাদা সচিবালয় অনেক রেখে। দিন আন্দোলন করার পরে একটা বিচারক নিয়োগের একটা অর্ডিন্যান্স হয়েছিল এবং আপনার এই যে সচিবালয় হয়েছিল, এটা জন আকাঙ্ক্ষার ছিল। আমি মনে করি যে ল মিনিস্টার সহ যারা আছে দে আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং খুব দ্রুত যদি নতুন করে বিল না আনে তখন মানুষের মনে কিন্তু সন্দেহ দানা বাঁধবে। সো এইটা আই হোপ দে রিয়ালাইজ ইট। এবং যারা এনসিপির আমাদের ইয়াং বন্ধু যারা আছে, আমি মনে করি তাদের উচিত হবে এটা ঘন ঘন মানুষের সামনে আনা, চাপ সৃষ্টি করা। ইয়েস, দিস ইজ দ্য পলিটিক্স ইউ ওয়ান্ট, এবং এইভাবে আপনারা পুনর্গঠন হবেন এবং সেইভাবে আপনারা ক্ষমতাসীন দল বা অন্য দলের উপরে চাপ সৃষ্টি করে তাদেরকে ভালো রাজনীতি করার দিকে নিয়ে আসবেন। ইয়েস, পুরাতন যে একটা বস্তা পচা রাজনীতি আমরা দেখছি গত 55 বছর, এইটা মানুষ দেখতে চায় না। রাজনীতির নামে চুরিতন্ত্র, রাজনীতির নামে মাফিয়াতন্ত্র, রাজনীতির নামে মানি লন্ডারিং, রাজনীতির নামে দুঃশরিত কারবার, রাজনীতি করলে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। এমপি মানি মেকিং মেশিন, আমরা পাপুল কাণ্ড জানি, টাকা চুরি করে টাকা দিয়ে এমপি হয়, তার ওয়াইফকে আবার এমপি বানায়। সেই রাজনীতি বাংলাদেশ আমরা প্রত্যাখ্যান করেছে, সেই জন্যই কিন্তু 5ই আগস্ট। অতএব এইটা যারা ক্ষমতাসীন দে মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর যদি সেটা না ভুলে যায়, হঠাৎ করে যদি প্রোটোকলে পড়া গাড়িটা চালাইয়া যদি চেহারা চকচক করে, এই চকচকে চেহারা কিন্তু বেশি দিন থাকবে না, সেটা কিন্তু তাদের বুঝতে হবে এবং তারা এটা বুঝে বলে আমি মনে করি। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মনিরা শারমিন, সারোয়ার ভাই সুন্দর করে বলছিলেন যে বিশেষ করে গুম কমিশন, স্বাধীন বিচার বিভাগ, সচিবালয় এবং পুলিশ কমিশন, যেগুলো আসলে জন আকাঙ্ক্ষার একটি জায়গা ছিল। তিনি অবশ্য আশাবাদী মানুষ, আশা প্রকাশ করছেন যে বিএনপি হয়তো এটি রিয়েলাইজ করবে এবং এটি করবেন, তার বিশ্বাস এটি। আমরাও বিশ্বাস করতে চাই। কার্যক্রমে কি মনে হয়? দেখেন, কার্যক্রমে আসলে হতাশ হতে হচ্ছে। সেটা হচ্ছে যে দেখেন, আজকে খুব গুরুত্বপূর্ণভাবে একজন ডিআইজির কথা আমরা শুনলাম, ঢাকা রেঞ্জের উনি ডিআইজি, ওনার নাম সম্ভবত রেজাউল করিম মল্লিক। হ্যাঁ, তো তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। বক্তব্যে উনি বলছেন যে উনি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে, এত বছর উনি অনেক নিপীড়নের মধ্যে ছিলেন, কিন্তু উনি আগে থেকেই জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন এবং সপ্তম শ্রেণী থেকে উনি এই মানে ওনার রাজনীতির সাথে এবং ওনার মননে মগজে শুধু জাতীয়তাবাদী আদর্শ। আপনি চিন্তা করতে পারেন, একজন সরকারি কর্মকর্তা তিনি এইভাবে করে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর সামনে। এটা আমরা অতীতে দেখেছি, আমরা দেখেছি পুলিশকে জয় বাংলা স্লোগান দিতে, আমরা এটাও দেখেছি। এখন আবার সেটা, এখন আমার কাছে মনে হচ্ছে যে আগে তো এটা একটা গালি হিসেবে ইউজ করা হতো যে পুলিশ লীগ, এখন সেটা থেকে মানে পুলিশ দল এরকম হয়তো হতে যাচ্ছে সেই ট্রান্সফরমেশনটা। এই যে দেখেন, এটা কেন করে আসলে তারা, কেন মানে এই সংস্কৃতির দিকে আবার কেন যাচ্ছেন? এটা হচ্ছে ওই যে একটু ভালো পোস্টিং পাবেন, একটু প্রমোশন পাবেন। যেটি সারোয়ার ভাই বলেন যে লুটপাট তন্ত্র, মাফিয়া তন্ত্র কায়েম করতে চায়, মানুষকে শোষণ করতে চায়, হ্যাঁ, কারণ জাতীয়তাবাদী আদর্শ বলে আগে যেরকম আওয়ামী লীগের আদর্শ বলে সবকিছু লুটপাট করা জায়েজ হয়ে যেত, এখন সেই জায়গা দিয়ে কিন্তু যাচ্ছে আবার জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি বলে আসলে সবকিছু, সব দুর্নীতি, সব অনিয়ম। এবং একজন সরকারি কর্মকর্তা তিনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আসলে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এইটা আসলে খুবই
মানে মানে কি বলবো, আমার মনে হয় যে আবার সে আগের মানে আমাদের আগের আমলে আমরা ফিরে যেতে যাচ্ছি। এখন এই যখন অবস্থা হয় তখন আমাদের আসলে কিভাবে করে খুব আশাবাদী হব আমি বুঝি না। আর এই জায়গাতে আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য সরকারকেও আমরা দেখছি না। এই পরিবর্তনগুলো তারা চায় আসলে জিনিসটা এরকম থাকুক। মানে এই যে ধরেন পুলিশের আচরণের ক্ষেত্রে, কর্মকাণ্ডের ক্ষেত্রেও আগের সেই প্রতিফলন একই রকম। আপনি দেখেন যে এই সময়ে যেই নিয়োগগুলো হচ্ছে সেগুলো কিভাবে হচ্ছে, সেগুলো কি টাকার বিনিময়ে হচ্ছে না? এই জায়গাগুলো আপনি দেখেন। এবং দেখেন এই যে কার্ড, একটা সরকারের পক্ষ থেকে আমরা যে বাস্তবায়নগুলো দেখছি সেই বাস্তবায়নের মধ্যে আমরা বেশিরভাগ সময়ই দেখতে পাচ্ছি যে কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, ফুয়েল কার্ড, ফ্যামিলি কার্ড, তো আরও অনেকগুলো কার্ড, মানে এত কার্ড আমি জানি না যেটা আসলে মানে মুখস্থ জানি না মাননীয় প্রধানমন্ত্রী এটা মুখস্থ আছে কিনা, আমার তো মুখস্থ করতে অনেক সময় লাগতেছে। সেটা হচ্ছে যে এই কার্ডের বাইরে এবং খাল খননের বাইরে ওনাদের ইশতেহারে আপনি দেখেন এগুলো তো আসলে খুব পপুলিস্ট কর্মকাণ্ড। এবং দেখেন খাল খনন একটা পপুলিস্ট একটা কর্মসূচি, মানে এটা মেজর জিয়া করেছিলেন, সেই জন্য হয়তো সেই মানে ওনার অ্যানচেস্টার করেছিলেন জন্য জনাব তারেক রহমান তিনিও সেদিকে যাচ্ছেন। কিন্তু দেখেন এখন 2026 সালে আরও অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। মানুষ দুর্নীতি চায় না, মানুষের এই অধিকারটা চায় যে আমার অধিকার হরণ হলে আমি কোথায় যাব, সেখানে আমি সুরক্ষিত কিনা। তো এই যে দেখেন এই কার্ড তো ইন্ট্রোডিউস ওনারা করেছে, কার্ডের প্রলোভন দেখিয়ে যতগুলো ধর্ষণ হয়েছে সেগুলোর প্রতিকার কোথায়? এবং আমরা খুবই হতাশ। এবং আমার মনে হয় যে বাংলাদেশের আসলে মানুষের কপাল খুব খারাপ যে এই স্বরাষ্ট্রমন্ত্রী একজন পেয়েছে, তিনি আসলে উনার আইন শৃঙ্খলা বাহিনীর কিভাবে চলবে, এইখানে আইন শৃঙ্খলা কিভাবে নিশ্চিত করবে, এই আলাপ বাদ দিয়ে উনি অনেক বেশি সংবিধান নিয়ে উনি আলাপ করতে পছন্দ করেন। এবং ওনার ডিপার্টমেন্টের বাইরে আরও অনেক কিছু নিয়ে উনি অনেক সরব, কিন্তু এই আইন শৃঙ্খলার জায়গাটাতে আসলে আমরা ওনাকে প্রশ্নও করতে পারি না। এবং দেখবেন যে উনি এই বিষয়ে খুব বেশি আগ্রহীও না কথা বলতে, আমরা তো খুব বেশি দেখি না ওনাকে ক্যামেরায় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে আসলে কতটা সদিচ্ছা আছে যে এই কাঠামোটার পরিবর্তন এবং রাষ্ট্রীয় যে অনিয়মগুলো আছে সেগুলো আসলে পরিবর্তন হোক। দেখেন আমার এখনো মনে পড়ে যে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় এসছে তখন অনেকেই কিন্তু মানে আরও অনেক পরে যখন আসলে তার আমলের যত দুর্নীতি, বালিশকাণ্ড থেকে শুরু করে নানান কিছু যখন সামনে আসলো এবং পদ্মা সেতুর যেই বারবার করে রিভাইজ করে সেই বাজেট বাড়ানোর প্রসঙ্গ আসলো, এই বিষয়গুলো আসলো, তার আগ পর্যন্ত এবং আরও যে নিপীড়নের ব্যাপারে এই যে গুম, মায়ের ডাকের যে প্রোগ্রামগুলো, এগুলো আমরা দেখেছি। কিন্তু তার আগ পর্যন্ত অনেকেই শেখ হাসিনাকেও তো ভালো ভাবতো। প্রথম দিকে মানুষ শেখ হাসিনাকে ভালো ভাবতো না। তো শেখ হাসিনা তো আসলে এই পর্যন্ত আসার জন্য এই যে বাংলাদেশের যে বিভিন্ন ইনস্টিটিউশন দলীয়করণ করেছে, তখন তো আমরা মাঠে নামি নাই, আমরা কোনো আওয়াজ তুলিনি। তো সেই জায়গাটা তো আসলে একটা সরকারকে এই পর্যায় পর্যন্ত আনে এবং সেটাকে একটা সরকার পতন পর্যন্ত নিয়ে যায়। সুতরাং আমরা এখন যে বিষয়গুলো দেখছি একদম সেম বিষয় দেখছি বিএনপি সরকারের। এবং আমার এটা খুব দুঃখবোধ হয়। আমার মনে হয় যে একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে বিএনপির এই রূপটা আমি হয়তো এখনই দেখতে চাইতাম না, শুভাকাঙ্ক্ষী হিসেবেও। কারণ আমরা তো দেশে আসলে অস্থিতিশীলতা চাই না। আমি চেয়েছিলাম যে দেশটা আরও কিছুদিন তারা আসলে তারা ঠিকভাবে চালাক, তারপরে যদি তার নিচের যদি কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, নানান কিছু আমরা বলতে পারি, কিন্তু আমরা তো সরকারের ওপর মহল থেকেই খুব বেশি সদিচ্ছা দেখছি না। সুতরাং এইভাবে করে যদি চলতে থাকে তাহলে ওই যে ভাই একটা খুব সুন্দর কথা বলেছেন যে মানুষ আসলে মাঠে নামতে শিখে গেছে। মানুষের অধিকারের যদি আসলে অধিকার হরণ হয় এবং মানুষ যখন নিষ্পেষিত হয় তখন কিন্তু গণ অভ্যুত্থান হয়। এখন এই জায়গাটা কিন্তু আমি যদি বলি যে হাসিনাও বলেছে, আওয়ামী লীগের লোকজনও কিন্তু বলছে যে হাসিনা তো ইন্ডিয়া গেছে, কিন্তু বিএনপি সরকার পড়লে হচ্ছে ইন্ডিয়াতেও যেতে পারবে না। আমার মনে হয় তাই। এবং আমি তো শুনলাম যে প্রধানমন্ত্রীর বাসার নিচে তো বাংকারও বানানো হচ্ছে। আমি জানি না সেই সুড়ঙ্গ আসলে কোথায় গিয়ে ঠেকছে, সে বের হওয়ার রাস্তাটা আসলে কোন দিকে। সেটা যদি ইন্ডিয়াও হয় আমার মনে হয় যে সেটা মানে যেখান দিয়ে বের হোক, বাংলাদেশের যে কোনো জায়গা যদি আসলে সেই সুড়ঙ্গটা শেষ হয় সেখানে কিন্তু মানুষ তাকে প্রশ্নবিদ্ধ করবে এবং জবাবদিহিতা চাইবে। কারণ মানুষ এখন প্রশ্ন করতে শিখেছে এবং মানুষ এখন জবাব চায়। মনিরা শারমিন, আপনি বলছিলেন যে মানুষ বিশেষ করে প্রশাসন বা কেউ যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয় বা কোনো ধরনের হয়রানির শিকার হয়, সে আসলে একটা জায়গায় যাওয়ার একটি জায়গা থাকা উচিত ছিল। সেই ধরনের ইনস্টিটিউশন, পুলিশ কমিশন তেমনই একটি হতে পারতো। সেখানে আসলে কাজটা করা হয়নি কেন? শুধুমাত্র যে এই ধরনের বক্তব্য যে সামনে আসবে বা আপনি বলছেন যে সরকারও চায় যে এটি বজায় থাকুক, সেটিকে আসলে শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য?
একদমই দেখেন, আমরা তো এটা খুবই স্পষ্টভাবে দেখলাম যে যেই অধ্যাদেশগুলো নির্বাহী ক্ষমতা কমায় সেই অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, এবং যেই অধ্যাদেশগুলো বিশেষ পরিস্থিতির কারণে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই অধ্যাদেশ কিন্তু এই সময় তো বিশেষ পরিস্থিতি নাই। 5 আগস্টের পরবর্তী সময়ে যে বিশেষ পরিস্থিতির জন্য অধ্যাদেশ, সেটা তো এখনকার জন্য প্রযোজ্য না, কিন্তু সেটা হয়তো নির্বাহী ক্ষমতা বাড়ায়, সেই অধ্যাদেশ কিন্তু রেখে দেওয়া হয়েছে। আপনার খেয়াল থাকার কথা যে এই স্থানীয় সরকারের যে অধ্যাদেশটা, সেটা কিন্তু হচ্ছে এক কলমের খোঁচায় যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে তারা হচ্ছে তাকে অপসারিত করতে পারবে। সেই অধ্যাদেশ তো এখন প্রয়োজন নাই, কারণ সেই সময় প্রয়োজন ছিল, কারণ 5 আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের অনেক যারা চেয়ারম্যান মেম্বার তারা কিন্তু ছিল, জনপ্রতিনিধি পালিয়ে গেছে, কিছু ছিল, সুতরাং কাউকে অপসারিত করতে হয়েছে, এবং তখন অ্যাডহক বেসিসে অনেককে নিয়োগ দিতে হয়েছে। তো সেই জায়গায় সেই পরিস্থিতি তো এখন নাই, কিন্তু দেখেন সেই অধ্যাদেশটা কিন্তু রেখে দিয়েছে। কিন্তু আপনি দেখেন অপরপক্ষে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, ভাই বললেন যে স্বাধীন বিচার ব্যবস্থা, যেখানে স্বাধীন একটা সচিবালয় হয়ে গেছে, সেই সচিবালয় নির্মিত হয়ে যাচ্ছে, তো সেই জায়গায় সেটিও বাতিল করে দেওয়া হলো। এবং আমি তো বললাম যে আসলে এই জায়গাতে যদি সরকারের আন্তরিকতাই যদি থাকতো, তাহলে এটা একদম বাতিল করে দিত না, এটা আইনে পরিণত করে অধিকতর সংশোধনের জন্য সংশোধন করত, আইনে পরিণত করতো অন্তত। তাতে বিরোধী দল যারা আছে তারাও কিন্তু এখানে সমর্থনই করতো, সরকারকে সহযোগিতাই করতো। কিন্তু সরকার আসলে সরকার আসলে বিরোধী দলের প্রয়োজন নাই নিজেকে অজনপ্রিয় করার জন্য। সরকারের ভেতরের লোকই আসলে এই সরকারকে অজনপ্রিয় করার জন্য যথেষ্ট বলে আমার মনে হচ্ছে। মনিরা শারমিন, আমি আপনার কাছে আবার আসবো। বেসিম সারা হোসেন, আপনি শুনছিলেন মনিরা শারমিন যেটি বলছিলেন যে সদিচ্ছার বিষয়, আন্তরিকতা যে কর্মকাণ্ড, সেটি আসলে সেভাবে সামনে আসছে না। আপনার কি মনে হয়? না, এটা তো ডেফিনেটলি লিডারশিপ টেস্ট।